নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা আসন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণ হেল্পফুল আজকের এই ক্লাসটি, যেখানে কিন্তু জিকের উপরে সম্পূর্ণ জিকের উপরে আজকের এই ক্লাসটি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখবে। তাহলে চলো শুরু করছি। নীল শহর, নীল শহর নামে পরিচিত কোন শহর? দেখো, ভারতের কোন শহরটি নীল শহর নামে পরিচিত? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যোধপুর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। যোধপুর হয়ে যাবে কি নীল শহর, এবং এই শহরটি কিন্তু রাজস্থানে কিন্তু অবস্থিত। যেমন দেখো দিল্লি, দিল্লি ভারতের কি নামে পরিচিত? দেখো, ভারতের রোম এবং এশিয়ারও রোম নামে কিন্তু পরিচিত। তারপরে দেখো মুসৌরি, এটি কিন্তু হিমালয়ের রানী বা পাহাড়ের রানী নামে পরিচিত। তারপরে দেখো কলকাতা, প্রাসাদ নগরী বা সিটি অফ জয় নামে পরিচিত কিন্তু। তারপরে লখনৌ শহরটি কি নামে পরিচিত? দেখো, নবাবের শহর, ভারতের সঙ্গীতের শহরও কিন্তু বলা হয়ে থাকে। তারপর দেখো জামশেদপুর, এটি ভারতের ইস্পাত শহর বা ভারতের পিটসবার্গ নামে কিন্তু পরিচিত। তবে দেখো হায়দ্রাবাদ শহরটি, এটি কিন্তু হাইটেক সিটি বা মুক্তার শহর নামে পরিচিত। এছাড়া দেখো হাওড়া ভারতের গ্লাসগো বা ভারতের শেফিল্ড নামে কিন্তু পরিচিত। তারপরে দেখো ম্যাঙ্গালোর শহরটি কর্ণাটকের প্রবেশদ্বার বা পাচ্ছের রোম নামে কিন্তু পরিচিত। তারপর দেখো হরিদ্বার গঙ্গার প্রবেশদ্বার নামে পরিচিত। কোচি আরব সাগরের রানী, আরব সাগরের রানী কাকে বলা হয়ে থাকে? কোচিকে। দুর্গাপুরকে বলা হয়ে থাকে ভারতের রুর। নবদ্বীপ শহরটি দেখো বাংলার অক্সফোর্ড নামে পরিচিত। পুনে শহরটি দাক্ষিণাত্যের রানী নামে পরিচিত। খাজিয়ার শহরটি দেখো ভারতের সুইজারল্যান্ড। তারপর যোধপুর আমরা জেনে নিলাম নীল শহর নামে পরিচিত, পরীক্ষায় আসা কিন্তু প্রশ্ন। তারপরে দেখো কোঝিকড় বা কালিকট, এটি মশলার শহর নামে পরিচিত। তারপরে মুজাফফরপুর, এটি কিন্তু সুইট সিটি নামে পরিচিত। নাগপুর কমলা লেবুর শহর নামে কিন্তু পরিচিত। ক্যানিং দেখো সুন্দরবনের প্রবেশদ্বার। বিভ্রাট ভারতের চায়ের শহর। আহমেদাবাদ শহরটি ভারতের ম্যানচেস্টার নামে কিন্তু পরিচিত। কোয়েম্বাটুর শহরটি দেখো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, এই যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, তাহলে কি হয়ে যাবে? কোয়েম্বাটুর। ভালো করে মনে রাখবে। এবং আহমেদাবাদ যদি বলা হয়ে থাকে তাহলে সেটা ভারতের ম্যানচেস্টার। পড়ার সময় একটু রিলেট করে পড়বো। তারপরে দেখো কানপুর কি? কানপুর আবার উত্তর ভারতের ম্যানচেস্টার। তাহলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার পেলাম কোয়েম্বাটুর, উত্তর ভারতের ম্যানচেস্টার পেলাম কানপুর, আর যদি বলে ভারতের ম্যানচেস্টার তাহলে বলবো আহমেদাবাদ। তারপরে দেখো শিলিগুড়ি শহরটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত। তারপর বারাণসী, যেটি কিন্তু মন্দিরের শহর নামে কিন্তু পরিচিত। তারপর দেখো পূর্ব বর্ধমান শহরটি পশ্চিমবঙ্গের ধানের গোলা নামে পরিচিত। আলিগড় শহরটি তালা চাবির শহর নামে কিন্তু পরিচিত। পানিপথ শহরটি দেখো পানিপথ, এটি যুদ্ধের শহর এবং এখানে কিন্তু যুদ্ধ হয়েছিল পানিপথ রিলেটেড 3টি যুদ্ধ। এবার এই যে পানিপথের আমরা একটু জেনে নিব। দেখো পানিপথের যে যুদ্ধগুলো হয়েছিল তার মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে এবং তৃতীয় যুদ্ধ কিন্তু হয়েছে 1761 সালে। তারপরে দেখো কার্শিয়াং, কার্শিয়াং হচ্ছে সাদা অর্কিডের দেশ নামে কিন্তু পরিচিত। প্রত্যেকটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবো আমরা। পরবর্তী প্রশ্ন দেখো ফ্লোরিকালচার, ফ্লোরিকালচার কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এই যে ফ্লোরিকালচার, এটি কিন্তু ফুলের বাণিজ্যিক চাষ, ফুলের বাণিজ্যিক চাষের সঙ্গে সম্পর্কিত ফ্লোরিকালচার। এবার এই রিলেটেড দেখো আরও কিছু বিজ্ঞানভিত্তিক চাষ এবং তার সঙ্গে যুক্ত যে ট্রামগুলো রয়েছে। যেমন দেখো হর্টিকালচার, এই হর্টিকালচার যেটা কিনা কিসের সঙ্গে যুক্ত? দেখো ঔষধি বিভিন্ন উদ্ভিদ, মানে ভেষজ গুণসম্পর্ক যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো, বিভিন্ন রকমের ফল, শাকসবজি, ঘাস, ঠিক আছে, শোভাবর্ধনকারী যে সমস্ত গাছগুলো রয়েছে তাদের যে বাণিজ্যিকভাবে চাষ পরিচিত দেখো হর্টিকালচার নামে কিন্তু পরিচিত। ঠিক আছে। তারপরে দেখো ওলেরিকালচার, ওলেরিকালচার কিসের সঙ্গে সম্পর্কিত? দেখো বিজ্ঞানসম্মত উপায়ে যে শাকসবজি চাষ করা হয়ে থাকে তার সঙ্গে সম্পর্কিত হচ্ছে এই ওলেরিকালচার। তারপর দেখো ভিটিকালচার, এটি কিসের সঙ্গে সম্পর্কিত? এটি হচ্ছে আঙুর চাষের সঙ্গে কিন্তু সম্পর্কিত। মনোকালচার, এটি হচ্ছে কোনো একটি একক এলাকায় যে শস্য চাষ করা হয়ে থাকে কিন্তু সম্পর্কিত হচ্ছে মনোকালচার। তারপরে দেখো মিশ্র চাষ বা মিক্সড ফার্মিং বলা হয়ে থাকে কোন চাষকে? দেখো খাদ্যশস্য চাষ এবং তার সঙ্গে পশুপালন করার যে পদ্ধতি তাকে যৌথভাবে যদি করা হয়ে থাকে তখন কিন্তু তাকে বলা হয়ে থাকে মিক্সড ফার্মিং। তারপরে দেখো সেরিকালচার, সেরিকালচার সিল্ক কিটের চাষের
বা সিল্ক উৎপাদন বাণিজ্যিকভাবে যে করা হয়ে থাকে তার সঙ্গে সম্পর্কিত হচ্ছে সেরিকালচার। তবে দেখো ট্রাক ফার্মিং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু টার্মটা। ট্রাক ফার্মিং এটা হচ্ছে কি দেখো, দূরবর্তী যে বাজারগুলো রয়েছে সেই দূরবর্তী বাজারে বিক্রয়ের জন্য কি করা হয়, কোনো বিশেষ শাকসবজি বা পণ্য বৃহৎ মাত্রায় যখন কি করা হয়, চাষ করা হয় দূরবর্তী কোথাও নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ ট্রাকে করে, বিশেষ করে এই ট্রাকগুলো ব্যবহার করা হয় এই সমস্ত পণ্যগুলো নিয়ে যাওয়ার জন্য। এই ধরনের চাষগুলোকে কি বলা হয়ে থাকে, ট্রাক ফার্মিং। পরবর্তী প্রশ্ন দেখো, হায়দ্রাবাদ শহর, ভারতের হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? নদী তীরবর্তী শহরগুলো কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় আসে। দেখো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহরটি রাখবো। দেখো জব্বলপুর শহরটি, এটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো নর্মদা নদীর তীরে। জামশেদপুর শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে হুগলি নদী। কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো চম্বল নদীর তীরে। লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। তারপর দেখো মথুরা, উত্তরপ্রদেশের মথুরা, এটি যমুনা নদীর তীরে অবস্থিত। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো ঝিলাম নদীর তীরে অবস্থিত। সুরাট, মহারাষ্ট্রের সুরাট শহরটি, এটি তাপ্তি নদীর তীরে অবস্থিত। উজ্জয়িনী দেখো ঐতিহাসিক শহর উজ্জয়িনী, শিপ্রা নদীর তীরে অবস্থিত। বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থিত। কানপুর শহরটি, এটিও গঙ্গা নদীর তীরে অবস্থিত, উত্তরপ্রদেশে অবস্থিত। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন দেখো, আজাদ হিন্দ সরকার, আজাদ হিন্দ সরকার কোথায় প্রথম স্থাপিত হয়েছে? কোন শহরে দেখো স্থাপিত হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি, সিঙ্গাপুর শহরে। সিঙ্গাপুর শহরে কিন্তু আজাদ হিন্দ সরকার প্রথমবারের জন্য কিন্তু স্থাপিত হয়েছে। এবার দেখো এই যে আজাদ হিন্দ ফৌজ বা আজাদ হিন্দ সরকার, এটি কবে গঠিত হয়েছে? দেখো 1942 সালের 1 সেপ্টেম্বর এটি কিন্তু গঠিত হয়েছে। পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক দেখো কাকে বলা হয়ে থাকে। এই যে আজাদ হিন্দ ফৌজ যার সঙ্গে সম্পর্কিত, যিনি রাসবিহারী বসু, এই ফৌজের কি যিনি নির্মাণকর্তা, এবার এই যে নির্মাণকর্তা রাসবিহারী বসু তিনি কি নামে পরিচিত? দেখো মনে রাখবে, পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক কি নামে কিন্তু তিনি পরিচিত। ভারতে ত্রিবর্ণ রঞ্জিত যে বর্তমানে যে পতাকা রয়েছে, সেই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা প্রথম কে উত্তোলন করেছিল? দেখো মাদাম ভিকাজি রুস্তমজি কামা, হ্যাঁ বিপ্লববাদের জননী নামে পরিচিত তিনি এই প্রথম কিন্তু পতাকা উত্তোলন করেছেন। তবে দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠাতাকে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠাতা কিন্তু রাসবিহারী বসু। তারপরে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইকে আরও কী করার জন্য? দেখো তীব্র করার জন্য। পরাধীন ভারতবর্ষে কিন্তু স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য এই আজাদ হিন্দ ফৌজ কিন্তু কী করেছে? ব্রিটিশদের বিরুদ্ধে অনেক লড়াই করেছে। তবে দেখো এই যে সেনাবাহিনী, এই সেনাবাহিনী কিন্তু ভারতে নয়, এটি কিন্তু জাপানে প্রতিষ্ঠিত হয়েছিল। মনে রাখবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? জাপানে। 1942 সালে রাসবিহারী বোস টোকিও অর্থাৎ জাপানের শহর, যে বিখ্যাত শহর টোকিও, সেখানে কিন্তু এই আজাদ হিন্দ সরকার কিন্তু গঠন করেছিলেন।
এই আজাদ হিন্দ গঠন করেছিলেন। এই যে এর উদ্দেশ্যটা কী ছিল দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা। ব্রিটিশরা ভারতবর্ষকে কী করেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের হয়ে লড়াই করার কথা বলেছিল, কিন্তু আজাদ হিন্দ দেখো তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার কথা বলেছে। এই যে আজাদ হিন্দ ফৌজ, এই আজাদ হিন্দ ফৌজকে জাপান ভীষণভাবে কিন্তু সমর্থন করেছিল এবং সেই দেশের বাইরের অনেকেই এই বাহিনীতেও কিন্তু কী দিয়েছিল দেখো, যোগ দিয়েছিল। তারপরে দেখো কথিত আছে যে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠার ধারণাটি মূলত ক্যাপ্টেন মোহন সিংয়ের মস্তিষ্কপ্রসূত। এই যে ফৌজ গঠন করা হবে এই তথ্য বা মস্তিষ্কপ্রসূত যে জ্ঞানটা দিয়েছিল সেটাকে মোহন সিং। তারপরে দেখো 21শে অক্টোবর 1943 সালে সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি কিন্তু সিঙ্গাপুরে ভারতে অস্থায়ী সরকার আজাদ হিন্দ সরকার কিন্তু প্রতিষ্ঠা করেছিল। কত সালে দেখো, 1943 সালে। তারিখটাও মনে রাখবে, 21শে অক্টোবর। কোথায় করেছিল? সিঙ্গাপুরে। তারপরে দেখো এই যে সুভাষচন্দ্র বসু, তিনি ছিলেন এই সরকারের কি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান। পরবর্তীকালে রাসবিহারী বসু তাকে কিন্তু এই সংস্থার দায়িত্ব দিয়ে দেয়। এই যে সরকার, এই সরকারকে জার্মানি, জাপান, ফিলিপাইন, কোরিয়া, চীন, ইতালি, আয়ারল্যান্ড প্রভৃতি দেশ কিন্তু স্বীকৃতি দিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত? দেখো ভারতে নির্বাচন কমিশনার রয়েছে, প্রধান নির্বাচন কমিশনার পদ রয়েছে। এই যে নির্বাচন কমিশনারের যে কার্যকালের মেয়াদ, এটা কিন্তু হয়ে থাকে 6 বছরের জন্য। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, ভারতের প্রথম যে নির্বাচন কমিশনার যিনি ছিলেন তিনি কে? বহু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হচ্ছে সুকুমার সেন। সুকুমার সেন তিনি কিন্তু ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার। এবং তার পাশাপাশি দেখো বর্তমান যিনি নির্বাচন কমিশনার রয়েছে ভারতের, এটাও কিন্তু আমরা জেনে নিব। বর্তমান ভারতের নির্বাচন কমিশনার হচ্ছে রাজীব কুমার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, একটি সাম্প্রতিক ঘটে যাওয়া প্রশ্ন। দেখো আইপিএল টুর্নামেন্ট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কিছুদিন আগেই হয়ে গেল, সমাপ্ত হলো। 2 মাস ব্যাপী কিন্তু এই প্রতিযোগিতা চলেছে। এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর। দেখো আইপিএল যে 2024-এর বিজয়ী দল হয়েছে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। এ যাবৎ মোট কতবার চ্যাম্পিয়ন হয়েছে? এগুলো কিন্তু একটু ঘুরিয়েও আসতে পারে প্রশ্ন। তারা কিন্তু এ যাবৎ মোট 3য়বারের জন্য কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, 2012, 2014 এবং 2024, এই নিয়ে 3য়বার তারা কিন্তু চ্যাম্পিয়ন্স হয়েছে আইপিএল। আচ্ছা, এই রিলেটেড দেখো কিছু তথ্য আমরা একটু জেনে রাখবো। দেখো এই যে কেকেআর আইপিএলে বিজয়ী হয়েছে 2012, 14 এবং 24 সাল জেনে নিলাম। আইপিএল 2024-এর যে ফাইনাল খেলাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রশ্ন আসে পরীক্ষায়। এটা সঠিক উত্তর হচ্ছে দেখো চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাইয়ে হয়েছিল মোট কথা। আচ্ছা, গত বছর ঠিক আগের বছর দেখো, এটা এভাবেও আসতে পারে, আইপিএল 2023 সাল। দেখো 2023 সালে যদি বলে চ্যাম্পিয়ন্স কে হয়েছে? চেন্নাই সুপার কিংস কিন্তু। আবার দেখো এবছরই যে রানার্স আপ হয়েছে দেখো সানরাইজার্স হায়দ্রাবাদ হয়েছে। এবং যে ট্রফিগুলো দিয়েছে খেলা রিলেটেড, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু মনে রাখতে হবে। এগুলো আমরা একটু জেনে নিব। দেখো অরেঞ্জ ক্যাপ পেয়েছে, দেখো 2024 সালের কথা বলছি, বিরাট কোহলি পেয়েছে। তারপরে পার্পেল ক্যাপ পেয়েছে হর্ষল প্যাটেল। সর্বোচ্চ রান সংগ্রহ করেছে বিরাট কোহলি, 741 রান। বেশি উইকেট পেয়েছে হর্ষল প্যাটেল, 24টি পেয়েছে। তারপরে দেখো ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ কে হয়েছেন? ভেঙ্কটেশ আয়ার। তারপরে ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মিচেল স্টার্ক। ইলেকট্রিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট হয়েছে দেখো জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক হয়েছে। তারপরে ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে সুনীল নারিন, মনে রাখবে ভালো করে। টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা কে মেরেছে? দেখো অভিষেক শর্মা, সানরাইজার্স হায়দ্রাবাদের। টুর্নামেন্টের সব থেকে বেশি 4 মেরেছে কে? ট্রাভিস হেড, সানরাইজার্স হায়দ্রাবাদের। তারপরে টুর্নামেন্টের সেরা ক্যাচকে নির্বাচিত হয়েছে রমনদীপ সিং, কলকাতার খেলোয়াড়। তারপরে দেখো ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, এই যে আইপিএলের সঙ্গে যুক্ত কিন্তু এই ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটি, এটিকে পেয়েছে দেখো সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে হয়েছে? দেখো সুনীল নারিন কিন্তু হয়েছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার দেখো কে নির্বাচিত হয়েছে আইপিএল 2024-এ? সুনীল নারিন। পরবর্তী প্রশ্ন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ভারতের প্রথম শিক্ষামূলক ছবি, সেটার নাম কি? ভারতের প্রথম শিক্ষামূলক ছবি হচ্ছে গিয়ে হাতে খড়ি। হাতে খড়ি হচ্ছে ভারতের প্রথম শিক্ষামূলক ছবি। এবার দেখো এই রিলেটেড আরও কিছু ছবি দেখো। ভারতের প্রথম বিমাকৃতীয় ছবি, যেটার কোনো অবয়ব আকৃতি ছিল না, সেটার নাম হচ্ছে তাল। ভারতের সেতার প্রবর্তন করেছেন কে? দেখো আমির খসরু সেতারের প্রবর্তন করেছে।
সত্যজিৎ রায় বিখ্যাত পরিচালক, সত্যজিৎ রায় পরিচালিত প্রথম বাংলা ছবিটির নাম কি? দেখো পথের পাঁচালী। তারপর দেখো প্রথম বাঙালি চলচ্চিত্রকার কে ছিলেন? তার নাম হচ্ছে হীরালাল সেন। পরবর্তী প্রশ্ন দেখো, শুষ্ক বরফ নিম্নোক্ত কোনটি? কোন অবস্থাকে শুষ্ক বরফ বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটা কিন্তু শুষ্ক বরফ নামে কিন্তু পরিচিত। দেখো পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ কোনটি? পৃথিবীর সর্বাপেক্ষা সব থেকে কম জনসংখ্যার দেশ হচ্ছে কি? ভ্যাটিকান সিটি। ইউরোপ মহাদেশের একটি দেশ ভ্যাটিকান সিটি, এটি হচ্ছে সব থেকে কম জনসংখ্যা বিশিষ্ট দেশ। পরবর্তী প্রশ্ন দেখো, সংসদে পাবলিক অ্যাকাউন্টস কমিটি রয়েছে, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে? পদটা যে রয়েছে এই চেয়ারম্যান পদে কে নিয়োগ করে থাকেন? এই চেয়ারম্যান পদে যে নিয়োগ করে থাকেন তাই তিনি হচ্ছেন লোকসভার অধ্যক্ষ। লোকসভার অধ্যক্ষ তিনি কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কিন্তু নিয়োগ করে থাকেন। তারপরে দেখো এই রিলেটেড কিছু তথ্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়ে থাকে? ডক্টর বি আর আম্বেদকরকে। ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা বলা হয় সুপ্রিম কোর্টকে। অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়? এটা হচ্ছে লোকসভাতে। তারপর সংবিধানের অর্থ বিশ্লেষণের চূড়ান্ত ক্ষমতা কার হাতে রয়েছে? সুপ্রিম কোর্টের। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য কার দ্বারা নিযুক্ত হন? সেটা হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা কিন্তু নিযুক্ত হয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে রয়েছে সেটি কোনটি? বিরলতম গ্যাস যেটি সর্বাধিক পরিমাণে রয়েছে তার মধ্যে সঠিক উত্তর অপশন সি, সেটির নাম হচ্ছে আর্গন। এবার এই যে বিরলতম গ্যাস যেগুলো কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নামেও পরিচিত, মেন্ডেলিভের যে পর্যায় সারণী রয়েছে সেই পর্যায় সারণীর 18তম শ্রেণীর যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে কি কি রয়েছে দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলো কিন্তু আবার নোবেল গ্যাস নামেও পরিচিত, নোবেল গ্যাসও কিন্তু বলা হয়ে থাকে। প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো বিজ্ঞান থেকে, শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে? মানবদেহের শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, যকৃৎ। যকৃতে কিন্তু ইউরিয়া কিন্তু উৎপন্ন হয়। এবার দেখো মানবদেহে রিলেটেড কিছু ইম্পর্টেন্ট তথ্য। মানবদেহের মোট পেশির সংখ্যা কত রয়েছে? দেখো 639টি। মানবদেহের মোট অস্থির সংখ্যা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 206টি রয়েছে। আর করটীয় অস্থির সংখ্যা মানবদেহে কত রয়েছে? করটীয় অস্থির সংখ্যা কিন্তু মানবদেহে রয়েছে 22টি। এবং দেখো করটি স্নায়ুর সংখ্যা কত রয়েছে? এটা হচ্ছে 12 জোড়া। তারপর মানুষের মেরুদণ্ডের কোষেরুকা যে হাড়গুলো রয়েছে তার সংখ্যা কতগুলো? দেখো 33টি। তারপর পূর্ণবয়স্ক যে মানুষ রয়েছে তার মুখমণ্ডলে দাঁতের সংখ্যা কতগুলো? এটা হবে 32টি। পরবর্তী প্রশ্ন দেখো, ভূপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে এই গ্যাস দুর্ঘটনা কিন্তু হয়েছিল ভূপালে। ভূপাল গ্যাস দুর্ঘটনা, এই গ্যাস দুর্ঘটনায় নির্গত যে গ্যাসটি যেটা কিন্তু দূষক হিসাবে কাজ করেছে সেই গ্যাসটির নাম কি? এটা কিন্তু অপশনগুলোর মধ্যে অপশন ডি সঠিক উত্তর, সেটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। এটা হচ্ছে সঠিক উত্তর বা মিক বলা হয়ে থাকে সংক্ষেপে, MIC, মিক গ্যাস। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল? ভারতের জাতীয় কংগ্রেসের যে সদস্য পদ তারা কিন্তু দুটো দলে বিভক্ত হয়েছে, নরমপন্থী এবং চরমপন্থী নামে। তাদের মধ্যে যে সংঘর্ষ যেটা দেখা গিয়েছিল সেটা হচ্ছে কোন অধিবেশন? দেখো কংগ্রেসের সুরাট অধিবেশন, 1916 সালের সুরাট অধিবেশন, সেখানে কিন্তু এই সমস্যা দেখা গিয়েছিল। এই যে জাতীয় কংগ্রেস, এই জাতীয় কংগ্রেসের প্রথমবারের জন্য যে অধিবেশন বসেছিল 1885 সালে, যেটা কিন্তু বোম্বেতে বসেছিল। এবং এই অধিবেশনে যিনি সভাপতিত্ব করেছেন তার নাম কি? দেখো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো 1916 সালের যে লখনৌ অধিবেশন হয়েছে সেখানে কিন্তু আবার অধিবেশনের যে সভাপতি ছিলেন তিনি হচ্ছেন চিত্তরঞ্জন দাস। তারপর 1924 সালে বেলেগাঁও অধিবেশন হয়েছে যেখানে কিন্তু গান্ধীজি সভাপতিত্ব করেছে এবং এটাই ছিল তার প্রথমবার এবং শেষবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব গ্রহণ করা। পরবর্তী প্রশ্ন দেখো, মুদ্রার উপর সিংহের মুখ আবিষ্কৃত হয়েছিল। মুদ্রার উপর সিংহের মুখ আবিষ্কৃত হয়েছিল কোথায়? দেখো এটি ভারতের যে মধ্যপ্রদেশ রাজ্য রয়েছে সেখানে সাঁচিতে গেলে রয়েছে, সেই সাঁচিতে এই মুদ্রার উপর সিংহের মুখ কিন্তু আবিষ্কৃত হয়েছে। সাঁচিতে গেলে দেখতে পাবো। এই যে সাঁচি স্তূপ যেটি হচ্ছে বৌদ্ধ কমপ্লেক্স যা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়সেন জেলায় কিন্তু অবস্থিত। এই সাঁচি স্তূপ মনে রাখতে হবে। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত প্রশ্ন আসতে পারে।
কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে সেটি কোনটি? কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব যে বণ্টিত হয় সেটা হচ্ছে অর্থ কমিশনের সুপারিশে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবার এই যে ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে 3টি তালিকার মধ্যে কেন্দ্র এবং অঙ্গরাজ্যগুলোর মধ্যে আইন সংক্রান্ত বিষয়ে ক্ষমতা বন্টন নিয়ে তালিকাগুলো উল্লেখিত রয়েছে। যেখানে কিন্তু 3টি তালিকা উল্লেখ রয়েছে, সেই 3টি তালিকা কি? সেই 3টি তালিকা হলো 1 কেন্দ্র তালিকা, 2 হচ্ছে রাজ্য তালিকা এবং 3 হচ্ছে যুগ্ম তালিকা। এবং প্রত্যেকটি তালিকার কিন্তু আলাদা আলাদা বিষয় রয়েছে। এবং কোন তপশিলে যদি বলা হয়ে থাকে সেটা হচ্ছে সপ্তম তপশিল, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুভব করা যায়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে বার্ষিক বৃষ্টিপাত হয়ে থাকে? এটা হয়ে যাবে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর অপশন এ, মেঘালয় রাজ্যে। এখানে কিন্তু সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন করেন কে? দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন কিন্তু করে থাকে জাতীয় উন্নয়ন পর্ষদ কিন্তু দ্বারা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে থাকে। 1950 সালে ভারতের পরিকল্পনা কমিশন কিন্তু গঠিত হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন কে? দেখো, জওহরলাল নেহরু। তার উদ্যোগে ভারতে 1951 সাল থেকে কিন্তু এই 5 বছর ব্যাপী পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু গ্রহণ করা হয়। তার পরবর্তী সময় কিন্তু বর্তমান সময়ে এই পরিকল্পনা রয়েছে, কিন্তু যদিও এটি নীতি আয়োগ নামে পরিচিত। কিন্তু এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বছর ব্যাপী হয়ে থাকে, 1951 থেকে শুরু হয়েছে। তার মধ্যে দেখো, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা কিন্তু 1961 থেকে 66 সাল পর্যন্ত হয়েছিল। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি এবং গম উৎপাদনের উন্নতির উপর জোর দেওয়া হয়েছিল কৃষিক্ষেত্রে। এবং 1962 সালে ভারত চীন যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে কিন্তু এই যুদ্ধ হয়েছিল, যার ফলে কিন্তু অর্থনীতিতে ভারতে কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ে, যেখানে কিন্তু প্রতিরক্ষা শিল্প এবং ভারতীয় সেনাবাহিনীর দিকে কিন্তু মনোযোগ পরে কী করা হয়? সরিয়ে দেওয়া হয়। তারপর দেখো, 1965 এবং 66 সালে ভারত পাকিস্তানের সাথেও কিন্তু যুদ্ধ হয়েছিল পরবর্তী সময়ে। মানে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু একটা মন্দা দেখা দেয়, ঠিক আছে, আর্থিক দিক থেকে। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা কিন্তু পরবর্তী 1966 পরবর্তী 5 বছর হয়েছিল, যেখানে কিন্তু দেশে স্বনির্ভরতা বৃদ্ধির মাধ্যমে সম্পদ শক্তি বৃদ্ধির লক্ষ্য কিন্তু নেওয়া হয়েছিল। তো দেশের সরকার কর্তৃক আরোপিত বিভিন্ন কৌশল নেওয়া হয়েছিল অর্থনৈতিক পরিকল্পনার জন্য। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেখানে কিন্তু কৃষিখাতে উৎপাদনের বৃদ্ধির কথা বলা হয়েছে। কিন্তু পরবর্তী প্রশ্ন দেখো, ইলেকট্রিক বাল্ব বা বৈদ্যুতিক যে বাল্ব রয়েছে, এই বাল্বে কোন গ্যাস দ্বারা পূর্ণ থাকে? ইলেকট্রিক বাল্ব বা বৈদ্যুতিক বাল্ব, যেটা কিন্তু নাইট্রোজেন গ্যাস দ্বারা কিন্তু পূর্ণ থাকে। পরবর্তী প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। জার্মানি ও ফ্রান্সের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত রেখা রয়েছে, যেটি কি নামে পরিচিত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, যেটি কিন্তু ম্যাজিনট লাইন নামে পরিচিত। এবার আমরা আরও কিছু সীমান্ত রেখা জেনে নিব। দেখো, র্যাডক্লিফ লাইন, এই যে সীমারেখাটি, এটি ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু সীমারেখা রয়েছে। 1947 সালে স্যার সিরিল র্যাডক্লিফের কিন্তু এই সীমারেখা কিন্তু অঙ্কন করেছে, মনে রাখবে। তারপরে দেখো, ডুরান্ট লাইন, এটি কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত কিন্তু রয়েছে এই ডুরান্ট লাইন ভারত সীমান্তে। তারপরে দেখো, ম্যাকমোহন লাইন, ভারত এবং চীনের মধ্যে যে সীমারেখা, যেটা কিন্তু চীন অনুমোদন করে না, এটি স্যার হেনরি ম্যাকমোহন দ্বারা কিন্তু চিহ্নিত করা হয়েছে। তবে দেখো, হিন্ডেনবার্গ লাইন, এটি জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে সীমারেখা, যেটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানরা কিন্তু 1917 সালে এই সময় কিন্তু পিছু হটেছিল প্রথম বিশ্বযুদ্ধ থেকে, এই হিন্ডেনবার্গ লাইন। তারপর দেখো, আরও কিছু লাইন রয়েছে, যেমন ওডারনেইস লাইন, পোল্যান্ড এবং পূর্ব জার্মানির মধ্যে সীমারেখা বহন করে। তারপর হচ্ছে ম্যানারহেম লাইন, যেটা কিন্তু রাশিয়া এবং ফিনল্যান্ডের মধ্যে সীমারেখা বহন করে থাকে। তারপর হচ্ছে ম্যাগিনোট লাইন, যেটা আমরা একটু আগে পড়ে নিলাম, ফ্রান্স এবং জার্মানির মধ্যে, ঠিক আছে। তারপরে দেখো, সিগফ্রাইড লাইন, এটি রয়েছে ফ্রান্স এবং জার্মানির মধ্যে। তারপরে দেখো, 17তম প্যারালাল বা 17তম সমান্তরাল রেখা, এই রেখাটি উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে কিন্তু সীমানা নির্ধারণ করে থাকে, মনে রাখবে কিন্তু ভালো করে, উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম। সীমারেখাটার নাম কি? 17তম প্যারালাল। 20তম প্যারালাল বা 20তম সমান্তরাল, এটি কিন্তু কোথায় রয়েছে? দেখো, সুদান এবং লিবিয়ার মধ্যে সীমানা রেখা কিন্তু বহন করে থাকে। তারপরে 22তম প্যারালাল, বিষুবরেখার উত্তরে 22তম অক্ষাংশের এটি প্রধান অংশ হিসেবে চিহ্নিত করে,
যেটা কোথায় রয়েছে? সুদান এবং মিশর সীমান্ত, সুদান এবং মিশর সীমান্তে কিন্তু অবস্থিত। 31তম প্যারালাল, 31তম প্যারালাল কোথায় রয়েছে? দেখো ইরাক এবং ইরানের মধ্যে সীমানা চিহ্নিত করে থাকে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিনিয়া এবং মিসিসিপি রাজ্যগুলোর মধ্যেও সীমানা নির্ধারণ করে থাকে। তারপরে দেখো 38তম প্যারালাল, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা রেখা হচ্ছে 38তম প্যারালাল। প্রত্যেকটি তথ্য কিন্তু ইম্পর্টেন্ট, যেখানে কিন্তু একসঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ। তার সঙ্গে বলছি, তোমরা যারা আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেশন ভিত্তিক নোটস পেতে চাও, তারা নিচে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। এবং এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেককে থ্যাংক ইউ। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।